স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার যাচ্ছি পুরো খবরে। প্রহসনের নির্বাচনের অভিযোগে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আদালতে জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচনকে বিতর্কিত হিসেবে স্বীকার করে নেন তিনি। তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের উপর। 2024 সালের নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পাওয়া কাজী হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুরে নিয়ে আসা হয় আদালতে। গ্রেফতারের সময় সাদা শার্ট পরিহিত হাবিবুল আউয়াল এদিনও একই পোশাকে হাজির হন কোর্ট চত্বরে। তার মাথায় ছিল হেলমেট, মুখে ছিল বিষণ্ণতার ছাপ। কোর্ট এ সময় হাবিবুল আউয়ালকে প্রায় 10 মিনিট জেরা করেন। প্রহসনের নির্বাচন আয়োজন করে তিনি শপথ ভঙ্গ করেছেন এমন প্রশ্ন করা হয় সাবেক সিএসিকে। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে একটি অবৈধ এবং প্রহসনমূলক নির্বাচন হয়েছে, যে সেই নির্বাচনটার মূল হোতা ছিল আজকের এই হাবিবুল আউয়াল। তাকে শেরেবাংলার নগর একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা সে এজাহার নামে আসামি, তাকে আজকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। প্রহসনের নির্বাচনের কারিগরদের ধরতে বিএনপির মামলায় 4 দিনের রিমান্ডে আছেন বিনা ভোটে সংসদ সদস্য বানানোর কথিত কারিগর KM নুরুল হুদা। মামলার আরেক আসামি সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ এখনো পলাতক। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। 2014, 2018, 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হুসাইন ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। আমি বনাম ডামি নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছিল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সাবেক 2 সিইসিকে গ্রেফতার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 2024-এর আমি আর ডামি নির্বাচনের কাণ্ডারি কাজী হাবিবুল আউয়াল আর 2018 রাতের ভোটের কারিগর KM নুরুল হুদা এখন রিমান্ডে। ধরাছোঁয়ার বাইরে এখনো 2014 সালের বিনা ভোটে সংসদ সদস্য বানানোর কারিগর কাজী রকিবউদ্দিন আহমদ। ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সাবেক 2 সিইসিকে গ্রেফতার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। বৃহস্পতিবার নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তারা। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ সত্যিকার অর্থে ভূমিকা পালন করলে দানব হয়ে উঠতে পারতেন না শেখ হাসিনা। আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আমি বনাম ডামি নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ধ্বংস করেছিল আওয়ামী লীগ। গত 3টা নির্বাচনে ক্ষমতার দাপটের ফলে যা ঘটেছে তার মাসুল আজকে আমরা পুরো জাতিতে দিয়েছি আমাদের ভোটাধিকার হরণের মাধ্যমে। ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত, তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না এবং আমাদের ইতিহাসটাই ভিন্ন হতো। দামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে গেল। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে সেটা আমরা জানতাম না।
নির্ধারিত কবে হবে সেটা জানতাম না, কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না, কিন্তু আমরা জানতাম এই ফেসিবাদের পতন হবে, তার বীজ বপন করা হয়ে গেছে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সংস্কার প্রক্রিয়া মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। তথাকথিত ঐক্যমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশল অন্যদিকে দিতে চান। এই মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ঠিক রেখে প্রয়োজনে আরো সংশোধন করব। সংবিধানের মৌল নীতি যেমন পরিবর্তন করবার সুযোগ নেই, যেখানে আমরা একমত হব তার উপরে আমরা দাঁড়াবো। দড়ি বেশি টানাটানি করার চেষ্টা কাউকে আমি না করার জন্য অনুরোধ করবো। একা একা সরকারও গঠন করতে চাই না, আমি একটা জাতীয় সরকার করতে চাই। যারা যারা মিলে এই আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার করব। ইসি স্বাধীনভাবে ভোট পরিচালনা করতে পারলে স্বৈরাচারের উত্থান ঠেকানো সম্ভব বলেও মনে করেন রাজনীতিবিদরা। এইরকম একটা বক্তব্যের পেছনে ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। আইনের শাসনে বিশ্বাস করলে সরকার আদালতের রায় মেনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, আইনগতভাবে ইশরাকের শপথ নেয়ার কথা, এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা নয়। এই মুহূর্তে যেটা আলোচনা হচ্ছে একই কথা। বিচার বিভাগ একটা সিদ্ধান্ত দিয়েছে, এটার উপরে পরিষ্কার সিদ্ধান্ত, ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত দিয়েছে। নির্বাচন কমিশন সেটার উপর অনুমোদন করে তাদের মতামত পরিষ্কারভাবে বলে দিয়েছে। সুতরাং আইনগতভাবে তার মেয়রের দায়িত্ব নেওয়ার কথা। আইনের শাসনে যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে ইশরাকের দায়িত্ব নেওয়াটা খুবই স্বাভাবিক। দৈনিক প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সেমিনারে আইন উপদেষ্টা জানান, বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিকে হিরো হিসেবে উপস্থাপন করেছে ডেইলি স্টার। প্রথম আলোর বিরুদ্ধেও আনেন পক্ষপাতদুষ্ট লেখনের অভিযোগ। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে না, বরং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেখানে গণমাধ্যমের বিভিন্ন দিক খোলামেলা আলোচনা করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জানান, আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে উল্টোপাল্টা কথা লেখার কারণে এক প্রভাষককে জাতীয় নায়ক বানিয়েছিল ডেইলি স্টার। ডেইলি স্টারে আপনার আজকের থেকে 13-14 বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার, যেহেতু আইন বিভাগের লেকচারার, এই জন্য স্পষ্ট করে মনে আছে আমার, সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বললো। তারপর ছাত্র দল তার উপর খেপে গেল, তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি, তার বিরুদ্ধে মিছিল করলো। ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল। তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল, এই নিউজটা ডেইলি স্টার ছাপে নাই। পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গির অভিযোগ আনেন প্রথম আলোর বিরুদ্ধেও। প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। তা আমি সবসময় সৌরভে আছে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী, লেখা আছে একবার দুইবার হলো, আমি নিজের চোখে পড়েছি। জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো? প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 10 মাসে বর্তমান সরকার সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে কোনো চাপ প্রয়োগ করেনি। গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের জার্নালিস্টরা যাতে ফ্রি, তার মুখ বন্ধ যাতে না হয়, সেই জন্য উইদাউট এনি ফিয়ার সেই জন্য তার জার্নালিজম করতে পারে। আমরা মনে করি সেটা আমরা শপথ। বক্তারা বলেন, গণমাধ্যমে 15 বছর ধরে অরাজকতা চলেছে, ফলে অবৈধ নির্বাচনগুলো বৈধতা পেয়েছে, ফ্যাসিজম সেই সুযোগ পেয়েছে। আমি যদি একটু এখন এই কথাগুলো বলি আমার কি হবে? সাংবাদিক ভাইরা এখন সবচেয়ে বেশি যেটার শিকার আমরা জানি। হঠাৎ করে আংশিক কোনো ব্যবস্থা নিয়ে এই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। সে সংসার চালাতে না পারে, তাহলে তার পক্ষে তার কাছ থেকে আপনি সঠিক কাজটা আশা করতে পারেন না।
সাংবাদিকদের ঝুঁকিমুক্ত রাখতে কি করণীয় সে বিষয়ে নানা যুক্তি তুলে ধরেন সেমিনারে অংশগ্রহণকারীরা। সরকারি সংবাদ মাধ্যমগুলি প্রচার করে, মানুষ সেটাও এখন বিশ্বাস করতে চায় না, যেহেতু এটি সরকারি সংবাদ মাধ্যম। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের মধ্যে কোনো জোট হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই কথা বলেন তিনি। জানান, ইরান থেকে 26 জন বাংলাদেশি করাচি হয়ে ফিরে আসবেন ঢাকায়। ভারত ইস্যুতে বলেন, এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পুনর্বিন্যাস চলছে। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অগাস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ পাকিস্তান নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করছে চীন। ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে গত বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় এই জোট গঠন করা হয়েছে। শুক্রবার বেইজিং ও ইসলামাবাদ থেকে প্রকাশিত দুই দেশের বিবৃতির বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এ খবর জানিয়েছে। তারপর থেকে তিন জোট নিয়ে নানা মহলে চলছে আলোচনা ও সমালোচনা। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কোনো ধরনের জোট গঠন করছে না বাংলাদেশ বলে সাফ জানান তিনি। বলেন, চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অন্য কোনো পক্ষকে কোণঠাসা করতে নয়। এদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে আছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সম্পর্ক পুনর্বিন্যাসে আছে। আসলে কোনো জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের, এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। প্রথমত ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের সফরকে দ্বিপাক্ষিক সফর বলা হলেও এটি একটি অফিসিয়াল সফর ছিল বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে স্টারমারের সাথে বৈঠক কেন হয়নি এ বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। অফিসিয়াল ভিজিট ছিল বলে ওই পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। কেন হয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে মিটিং, এটা আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না। ইরানে আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইতিমধ্যে 26 জন বাংলাদেশি করাচি হয়ে ঢাকায় ফিরছেন। 26 জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে এবং সেখান থেকে পাকিস্তান সরকার তাদেরকে করাচি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, সেখান থেকে তারা বাইরে আর ফিরে আসতে পারবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। দেশের স্বার্থে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার এনবিআর এর চেয়ারম্যান এবং সদস্যদের সাথে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। বলেন, বৈঠকে চেয়ারম্যান অপসারণের কোনো আলোচনা হয়নি। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আশা করছেন শীঘ্রই বিষয়টির সুরাহা হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার কথা জানালেও তারা উপদেষ্টার সাথে বৈঠকে বসতে রাজি না হওয়ায় সদস্যদের নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে বৈঠক করে তাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এইদিকে আলোচনা শেষ হলো, আমাদের যারা আন্দোলনরত আমাদের কর্মকর্তারা আছেন ওনারা আলোচনা করছেন ওনাদের মধ্যে, ওনাদের থেকে ওনারা একটা সিদ্ধান্ত দিলে আমরা আশা করি যে আজকের মধ্যে একটা ভালো সলিউশন। আমি আশা করি দেশের সাথে দশের স্বার্থে, এটা আমাদের কারো ব্যক্তিগত ব্যাপার, আমাদের সবার জন্য দেশের অর্থনীতি, আর এখানে ব্যবসায়ীরা তো অনুরোধ করছি তারা ওইগুলি নিয়ে আলাপ হয় না। আমি বলছি আগে ওরাও রাজি হয়েছে, ওদের যেগুলি সমস্যাগুলো আছে আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন আমরা সমাধান পুরোটা করব। দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে 29তম বিসিএসে প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া 21 জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। সম্প্রতি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলা হয়, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয়ে আক্তার হোসেন। পরে এই ঘটনা এনসিপির এই দুই নেতার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে দেশের বিভিন্ন গণমাধ্যম। বৃহস্পতিবার এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দুর্নীতি দমন কমিশন। সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন।
যে নাম্বার থেকে এই অভিযোগকারীকে ফোন করা হয়েছে, সে একই নাম্বার ব্যবহার করে ইতিপূর্বে আরও 4টা প্রতারণার ঘটনা ঘটেছে। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর দুদককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অভিযোগের বিষয়টিও অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় দুদক। হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 29তম বিসিএসএ ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত 21 জনকে নিয়ম বহির্ভূতভাবে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়, এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদের সুপারিশ এবং নিয়োগের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ঋণের নামে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় অভিযুক্ত এসআই সুকান্ত দাসকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার প্রতিবাদে খুলনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ছাত্র জনতা। এদিকে পুলিশ কমিশনারকে অপসারণের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি না মানলে শনিবার দুপুর 12টা থেকে খুলনা অচল কর্মসূচি ঘোষণা করা হয়। খুলনা থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা মারধর করে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত এসআই সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। মামলা থাকার পরও ওই রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ। প্রতিবাদে বুধবার কেএমপি কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার দুপুরে এসআই সুকান্তকে চুয়াডাঙ্গায় তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে জানায় কেএমপি। তবে কেন খুলনায় আটকের পর সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দাবি করেন আন্দোলনকারীরা। হাসান আল মামুন এবং এসআই সুকান্ত মিলে আমাকে কারেন্ট শট দেওয়া হয় 2 ঘন্টার উপরে। 6 লাখ টাকার মতো নিছে। অবশেষে 2টার পরে আমার নামে একটা ভুয়া পর্নোগ্রাফি আইনে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হয়। গতকাল রাতে সে সুকান্তকে গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু কোনো জবাবদিহিতা আমাদের কাছে দেয় নাই। আপনারা জানেন যে জবাবদিহিতা ছাড়া একজন মানুষ বেপরোয়া হয়ে ওঠে। এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার অভিযোগে কেএমপি কমিশনারকে 24 ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানান তারা। যেখানে পুলিশ হেফাজতে ছিল, সেখান থেকে এই পুলিশ হেফাজতে কিভাবে তিনি আবারও ফিরে চলে গেলেন, তাকে গ্রেপ্তার কেন দেখানো হবে, তার মানে মামলাও রয়েছে। চিহ্নিত যে নেতাকর্মী এবং সাধারণ ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে তাকে উনি মুক্তি দিয়েছেন। ওনার এই চেয়ারে বসে থাকার মতো কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। আমরা জুলফিকারের পুলিশ কমিশনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি, এই জন্য আমরা তাকে চাচ্ছি না। বেঁধে দেয়া সময়ের মধ্যে জড়িতদের অপসারণ করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত পেরিয়ে এখন ইরানের যুদ্ধবিরতি, কিন্তু সেই বিরতির নিচে লুকিয়ে আছে ধ্বংসস্তূপ, কান্না আর হাজারো অনিশ্চিত প্রশ্ন। সরকার যুদ্ধবিরতিকে কৌশলগত জয় বললেও সাধারণ মানুষের কাছে তা একরাশ ক্ষতি। যুদ্ধবিরতিতে থেমেছে সংঘাত, কিন্তু 12 দিনের যুদ্ধের ক্ষত আরো কয়েক যুগ বয়ে বেড়াতে হবে তেহরানকে। আলো ঝলমলে বহুতল ভবন এখন বিরানভূমি, ধ্বংসস্তূপ ছড়িয়ে চলছে প্রাণের খোঁজ। যুদ্ধবিরতি টেবিলে নেই, যুদ্ধ চলবে ঈশ্বরের ইচ্ছায় যতক্ষণ না ইহুদি শাসন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়। তুমি যাদের হত্যা করেছো তারা ইরানি অভিজাত। ইরান তাদের প্রতিশোধ নেবে, একদিন তাদের প্রতিশোধ নেওয়া হবে। তোমরা অজ্ঞাতভাবে ধরা পড়বে, আমরা তোমাদের অজ্ঞাতভাবে ধরে ফেলবো, নিশ্চিত থেকো। ইসরায়েলি বর্বরতার চিহ্ন বুকে নিয়ে বিশ্বকে ধিক্কার জানাচ্ছে ইস্পাহান, কেরমানশাহ, নাতানজ শহরও যেন। বাড়িঘর নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, দিন কাটছে ত্রাণ আর বেঁচে থাকার লড়াইয়ে। হাওয়াই আওয়াজে যুদ্ধ জয়ের গল্প শোনাচ্ছে ইসরায়েলও। গণমাধ্যমকে চোখ রাঙিয়েও থামাতে পারেনি তেল আবিবের ধ্বংসের ছবি।
ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি ইসরায়েল ছেড়ে পালিয়েছে লাখ লাখ ইহুদি। যুদ্ধবিরতির পর তারা ফিরছে নিজ জন্মভূমিতে। যুদ্ধের নামামায় ধর্ম দেখে নয়, স্বজনহারা সব মানুষের শোক একটাই। আজ আমি স্বাধীনতা অনুভব করছি। আমি মনে করি আমি জীবনে ফিরে এসেছি। আমি জিমে গিয়েছিলাম এবং রোদে গিয়েছিলাম এবং আমি বাইরে যেতে এবং মজা করতে পারি। এটিই জীবন এবং এখন আমি এর প্রশংসা করার জন্য আরো অনেক কিছু জানি। জীবনের জন্য কৃতজ্ঞ। অন্যদিকে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চললেও রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। ইসরায়েলে শোকের সময় গাজাবাসী মনে করিয়ে দিল স্বজন হারার বেদনা কতটা গভীর হয়। ইরান ইসরায়েলের দুপক্ষই বলছে যুদ্ধ জিতেছে তারা, তবে স্বজনহারা মানুষ বলছে তেল আবিব তেহরান নয়, জয় হয়েছে মানবতার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দখলদার ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা দেন। বর্ণাঢ্য আয়োজনে বিসিবি পালন করেছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তী। মিরপুরে এক বিশেষ অনুষ্ঠানে অভিষেক টেস্ট খেলা ক্রিকেটারদের দেয়া হয় সম্মাননা। উন্মোচন করা হয়েছে অনার বোর্ড, যেখানে স্থান পেয়েছেন 107 জন ক্রিকেটার। আর সেদিনের নায়করা ফিরে গেছেন সেই ঐতিহাসিক অভিষেক দিনের স্মৃতিতে। কালো ব্লেজারে আবৃত গর্বিত ক্রিকেটাররা, বুক পকেটে খচিত 25 বছরের স্মৃতি। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তীতে মিরপুরে ফিরলেন সেই সব নায়ক যাদের হাত ধরে শুরু হয়েছিল দেশের সাদা পোশাকে পথ চলা। নাম ধরে ডাকা হলো একে একে। ক্রেস্ট আর ফুল তুলে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশে দাঁড়িয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি সেই প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান। সেই মঞ্চে ক্রিকেটারদের কণ্ঠে উঠে আসে সে সময়কার স্মৃতি। আজকে 25 বছর হয়ে গেছে, মনে আমরা যেমন আমাকে বলতেছিল ইমরান ভাই, আমরা এখনো ছোট আছি। আর সুপার এক্সাইটেড খেলার জন্য। মানে যখন ম্যাচের আগের দিন, টেস্ট ম্যাচের আগের দিন, শুধু একটা জিনিসই মনে আছে যে নিজেকে বলছিলাম যে যদি খেলার সুযোগ পাই, তখন একাদশ ঘোষণা হয়েছে, আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন টেস্ট ক্রিকেটার। আমার কাজই ছিল যে টিমের সাথে খেলি ওই টিমে কাবু করা। তো ইনশাল্লাহ যত বছর ক্রিকেট খেলেছি ইনশাল্লাহ ওই চিন্তাটা ছিল যে কিভাবে ম্যাচটা জিতবো এবং কিভাবে আমি উইকেট নিব। আমরা হয়তো এই ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আজকে আমরা ক্রিকেটটাকে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি, কিন্তু 50 বছরের যে প্রোগ্রামটা করব আমরা হয়তো এত ছোট পরিসরে করব না। আমরা তখন বেঁচে থাকি কিনা জানি না, হয়তো আমাদেরকে কোনো একটা বড় স্টেডিয়াম ভাড়া করতে হবে। যদিও এই 25 বছরে 25টি টেস্ট ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ, তবে আশার কথা শুনিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আমাদের তো 25 বছর হলো টেস্ট ক্রিকেটে। আমরা যদি যাদের 100 বছর হয়েছে, 60 বছর হয়েছে তাদের সাথে তুলনা করি, তাহলে মনে হবে যে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আমরা অনেক পিছনে। কিন্তু আমরা যদি দেখি যে যারা এই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম 25 বছরের পারফরমেন্স কেমন ছিল, সেই স্ট্যাটিস্টিক্সে কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ। এছাড়াও উদ্বোধন করা হয় প্রথমবারের মতো টেস্ট অনার বোর্ড, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের 107 জন টেস্ট ক্রিকেটার। রজত জয়ন্তীর দিনে এ যেন ইতিহাসের প্রতি এক নিঃশব্দ সম্মাননা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শকের ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।